জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন প্রোগ্রামে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা আমাকে অনলাইনে শুনছো তাদের জন্য বলছি। আজকে আমরা আমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই কোর্সটার 7ম ক্লাস আমরা নিব। আমরা এটাতে থাকবো, আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই থাকবে এখানে। আমি প্রথম থেকেই সরাসরি আমি আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আমার বক্তব্য স্টার্ট করব। ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমাদের সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, বিএসএস অনার্স ফার্স্ট ইয়ার। কোর্স কোড হচ্ছে 211903। বিষয়ের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আর আজকে আমাদের 7ম লেকচার। আজকে আমরা ডিসকাস করব পলিটিক্যাল থট অফ নিকেলো ম্যাকিয়েভেলি, যিনি রাষ্ট্রবিজ্ঞানের একজন অন্যতম রাষ্ট্রচিন্তাবিদ, বিজ্ঞানী হিসাবে পরিচিত এবং যার মাধ্যমে আধুনিক যুগের রাষ্ট্রচিন্তার সূত্রপাত হয়েছে। তিনি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো আমি ডক্টর মোহাম্মদ আশিউল হক, অ্যাসোসিয়েট প্রফেসর, এমসি কলেজ সিলেট। আমি শুরু করছি। ধর্ম, দর্শন, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়েভেলির মনোভাব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা মেইনলি ম্যাকিয়েভেলি রাজনীতি এবং একই সঙ্গে সঙ্গে রিলেটেড যেটা ফিলোসফি, রাজনীতি এবং নৈতিকতা সম্পর্কে আমরা আলোচনা করি। নিকোলো ম্যাকিয়েভেলি জন্ম হচ্ছে 1469 এবং মৃত্যু হচ্ছে 1527। তিনি ছিলেন, তোমরা দেখতে পাচ্ছ নিকোলো ম্যাকিয়েভেলির একটা পোর্ট্রেট এখানে আঁকা আছে। তিনি জন্মেছিলেন ইটালির ফ্লোরেন্স নগরীতে এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানকে এমন একটা উচ্চতায় উপনীত করেছিলেন যে হ্যালোয়েল, বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানের ধারাবাহিক ভাষ্যকার, তিনি বলেছিলেন, কনসার্ন উইথ পলিটিক্স অ্যাজ ইট ইজ রাদার দ্যান অ্যাজ ইট ইজ অট টু বি, ম্যাকিয়েভেলি লেড দ্য ফাউন্ডেশন ফর এ মডার্ন পলিটিক্যাল সায়েন্স। দ্যাট মিনস রাজনীতি কি, এটা কি কি হওয়া উচিত সেটা বিবেচনা না করে রাজনীতিটা আসলে কি, সেই যে ভিত্তিটা স্থাপন করলেন সেটা হচ্ছে ম্যাকিয়েভেলি এবং এই ভিত্তি স্থাপন করেই তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্ম দেন। এই জন্য আমরা তাকে বলি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলো ম্যাকিয়েভেলি। আমরা খুব সংক্ষেপে তার একটু জীবনীটা দেখি। রাষ্ট্রচিন্তার ইতিহাসে যে কজন মনীষী তাদের চিন্তাধারা দ্বারা রাষ্ট্র দর্শনে ব্যাপক প্রভাব রেখে গেছে, নিকোলো ম্যাকিয়েভেলি 15 শতকের রাষ্ট্রচিন্তাবিদ, তিনি তার হচ্ছে তাদের মধ্যে অন্যতম। মধ্যযুগে আমরা আগের গত ক্লাসে আমরা ডিসকাস করেছি যে মধ্যযুগে রাজনীতির মূল বৈশিষ্ট্যই ছিল ধর্মকেন্দ্রিক। আমরা দেখেছি গির্জার ব্যাপক প্রাধান্য, বিশেষ করে পোপের, এবং আমরা একই সঙ্গে পোপ এবং রাজার দ্বন্দ্ব দেখেছি। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে পোপ বিজয়ী হয়েছে এবং যদিও শেষের দিকে কোথাও কোথাও রাজাও জয়ী হয়েছে, কিন্তু আলটিমেটলি রাষ্ট্রচিন্তা ছিল ধর্মকেন্দ্রিক। তো এই যে মধ্যযুগীয় ধ্যান ধারণা বিসর্জন দিয়ে অত্যন্ত বাস্তবসম্মত ও যুক্তিযুক্ত মতবাদ প্রচার করে আধুনিক রাষ্ট্র দর্শনের ভিত্তি নির্মাণ করেছেন ম্যাকিয়েভেলি। ওয়েল, আমরা ম্যাকিয়েভেলি দর্শনটাকে যদি ডিসকাস করতে চাই, ম্যাকিয়েভেলিকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে মেইনলি ওই সময় সমসাময়িক ইউরোপ, বিশেষ করে ইটালির ফ্লোরেন্স নগরী, যেটা তখন একটা আলাদা রাষ্ট্র ছিল, এবং ওই সময় প্রেক্ষাপটের যে ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল যে ইভেন্টস গুলা, সেটা খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে কোনো রাষ্ট্রচিন্তাবিদের দর্শন বা চিন্তা তার সমসাময়িক যে ঘটনাবলী তার বাইরে না, এবং তার দ্বারা বিপুলভাবে যে কোনো রাষ্ট্রচিন্তাবিদে প্রভাবিত হয়েছেন তার সমসাময়িক ঘটনাবলী দ্বারা। আমরা যদি খুব সংক্ষেপে দেখি, দেখো 1506 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে ছবিটা মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। আমি বিশ্বাস করি তোমরা সবাই এটার নাম জানো এবং অ্যাটলিস্ট ছবিও দেখেছো। মার্টিন লুথার, তোমরা জানো যে বিখ্যাত চিন্তাবিদ মার্টিন লুথার, তার যে বিখ্যাত বই থিসিস, এবং রোমান সাম্রাজ্যের পতন পুরোপুরি, স্যাক অফ রোম, থিওরি অফ হিলোসেন্ট্রিজম, মহাকাশ সম্পর্কীয় যে বিদ্যা, দেন ইংল্যান্ডের রাজ সিংহাসনে কুইন এলিজাবেথের আরোহণ, বার্থ অফ শেক্সপিয়ার, এবং জর্জিয়ান ক্যালেন্ডার। আজকে আমরা বর্তমানে পৃথিবীতে যে ক্যালেন্ডারটা ফলো করি, যার কি হচ্ছে 2020, আমরা যে সনে আছি, এই জর্জিয়ান ক্যালেন্ডারটা ওই সময় মডিফাই হয়ে নতুন রূপে পরিমার্জিত হয়ে আমাদের সামনে আসে, এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ 1590। তাহলে এই সময়ের প্রেক্ষাপটে আমরা আমাদেরকে ম্যাকিয়েভেলিকে বিশ্লেষণ করতে হবে।
এবং তোমরা খুবই একটা খুব কৌতূহলী উদ্দীপক একটা বিষয় যে ওই সময় এর আগ পর্যন্ত মধ্যযুগে আমরা দীর্ঘ সময় দেখেছি একটা বন্ধ সময়, একটা ডার্ক এজ। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তেমন কোন নতুন কোন দর্শনের জন্ম হয় নাই এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রেও তেমন কিছু আমরা দেখি নাই এবং রাষ্ট্র ব্যবস্থা বলেছে অত্যন্ত বিশৃঙ্খল। এই অবস্থার প্রেক্ষাপটে যেটাকে আমরা রেনেসা বলি, দেখো তোমরা রেনেসার সঙ্গে সঙ্গেই কিন্তু ম্যাকিয়াভেলির স্টার্টিং। এবং এবং তোমরা খেয়াল করো যে এই সময় প্রেক্ষাপটে এতগুলো বৈজ্ঞানিক ইনোভেশন, ঐতিহাসিক ইভেন্ট যেটা হয়েছে, এই সবগুলারই কনসিকুয়েন্স হচ্ছে ম্যাকিয়াভেলির যে দর্শন তারই পরিপূরক হিসাবে আমরা চিন্তা করতে পারি। তো আমরা পরবর্তীতে যখন ম্যাকিয়াভেলির মূল ডিসকাশনে যাব তখন তোমরা রিয়েলাইজ করবে যে অ্যাকচুয়ালি তিনি তার সময় প্রেক্ষাপটে কতটা আধুনিক ছিলেন, যে তিনি রাষ্ট্র দর্শনকে একটা ব্যাপকভাবে নাড়া দিয়েছিলেন তার দর্শন দ্বারা। আমরা দেখি একটু কথাগুলা, দ্যাট ইজ 16 শতকের যুগ সন্ধিক্ষণে সমগ্র ইউরোপ, বিশেষভাবে ইতালিতে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয় তারই বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই ম্যাকিয়াভেলির রাষ্ট্র দর্শন, যেটা এইমাত্র আমি তোমাদেরকে বললাম। এবং তোমরা দেখো ধর্ম, দর্শন, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে তার যুগান্তকারী মতবাদের মাধ্যমেই তিনি রাষ্ট্র দর্শনে নতুন দিগন্তের উন্মোচন করেন এবং এই কারণেই তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে। তার মানে his contribution to religion, contribution to morality and contribution to politics, এই যে কন্ট্রিবিউশন গুলা, এই কন্ট্রিবিউশনের মাধ্যমেই তিনি মধ্যযুগ থেকে আধুনিক যুগের রাষ্ট্রচিন্তাকে নিয়ে আসতে পেরেছিলেন এবং এই সাফল্যের কারণেই আমরা চিনি রাষ্ট্রবিজ্ঞানের, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আর প্রাচীন মূল রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে আমরা কাকে জানি বলো তো একটু? অ্যারিস্টটল। ভেরি গুড, অ্যারিস্টটল। হ্যাঁ, আমার কথার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতাম। হ্যাঁ প্লিজ। ওয়েল, তাহলে আমরা আমাদের মূল ডিসকাশনে ঢুকে যাচ্ছি এখন। ধর্ম, দর্শন, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির মনোভাব। দেখো একটু এখানে আমাকে একটু প্রেক্ষাপট বলা দরকার। ম্যাকিয়াভেলির দর্শনের উল্লেখযোগ্য দিক হলো তার স্পষ্টবাদী ও যুক্তিযুক্ত মনোভাব, যা তাকে মধ্যযুগ থেকে পৃথক করে দেয়। ম্যাকিয়াভেলির জীবন যদি আমি একটু বলি, তোমাদেরকে মনে হয় একটু বলা দরকার আছে। ম্যাকিয়াভেলি ছিলেন অ্যাকচুয়ালি ইটালির যে বর্তমান ইটালি আমরা দেখি তার ফ্লোরেন্স যে নগরটা, যেটা একটা রাজ্য ছিল, এবং তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন কূটনীতিবিদ হিসাবে। পড়াশোনা শেষ করে তিনি ফ্লোরেন্সের কূটনৈতিক বিভাগে, বৈদেশিক সম্পর্ক বিভাগে যোগদান করেন এবং তিনি রাষ্ট্রদূত ছিলেন। এবং যদিও পরবর্তীতে ফ্লোরেন্সের রাজতন্ত্রের পতন হওয়ার, রাজতন্ত্র না রাজার পতন হওয়ার পরপরই তিনি তার ওই পদ থেকে সরে যান, তো তাকে সরায় দেওয়া হয় এবং তিনি তার বাকি জীবনটা তার খামারেই, দেশের বাড়ির খামারেই যে বাকি জীবনটা কাটান এবং এখানেই তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স লেখেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 16 শতকের ইতালির এই সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ম্যাকিয়াভেলি তার যে প্রিন্স গ্রন্থটি রচনা করেন সেখানে তার দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন। এখন এই যে প্রিন্স বইটা, মনে রাখতে হবে এটা এতটাই একটা বিখ্যাত বই যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অথচ প্রিন্সের নাম শুনি নাই বা প্রিন্স পড়ে নাই, এরকম কিন্তু খুবই রেয়ার ঘটনা। এবং এটাকে অনেকেই বলে যে প্রিন্স হচ্ছে স্বৈরতন্ত্রের অন্য রূপ এবং প্রত্যেক স্বৈরাচারী শাসকই, একটা পপুলার কথা এটা, প্রত্যেক স্বৈরাচারী শাসকই তার পকেটে একটা করে দ্য প্রিন্স গ্রন্থ আছে। খেয়াল করো কথাটা, আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা? স্যার, এক জায়গায় শুনেছিলাম যে হিটলার দ্য প্রিন্স ওই গ্রন্থটার সাথে নিয়ে ঘুমাইতেন। হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছি। প্রত্যেক স্বৈরাচারী শাসকই তার পকেটে এক খণ্ড প্রিন্স রাখে। কেন রাখে? এখানে তিনি যত ধরনের শাসকের যত ধরনের অবৈধ, অন্যায় বা অসৎ কর্মকে তিনি জায়েজ করে দিয়েছেন, তিনি তাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন এবং বলেছেন শাসকের প্রয়োজনে শাসক যে কোনো কিছু, ন্যায় হোক অন্যায় হোক, যে কোনো কিছু করতে পারে এবং শাসকের কোনো কাজই অন্যায় না। মাইন্ড ইট। হ্যাঁ, এগুলো কেন বলেছেন, কিভাবে বলেছেন সেটা আমি বলছি। তবে আমি আগে প্রেক্ষাপটটা একটু বলে নিচ্ছি এখন। সেটা হচ্ছে, অনেকেই বলেন, সমালোচকরা বলেন যে তিনি এই যে প্রিন্স বইটা লিখেছিলেন, সেটা লিখেছিলেন কেন? লিখেছিলেন তৎকালীন যে ইতালির যে সমসাময়িক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে তিনি তার এই বইটা লিখেছিলেন এবং এই বইটা তিনি উৎসর্গ করেছিলেন কাকে? করেছিলেন ফ্লোরেন্সের নতুন যে শাসক ডি মেডিসি, তাকে। মনে রাখতে হবে 1512 খ্রিস্টাব্দে তোমার ফ্লোরেন্সে রাজতন্ত্র
প্রজাতন্ত্রের পতন হয় এবং তৎকালীন রাজা ক্ষমতা থেকে অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও অপসারিত হন। তো তিনি এর পরবর্তী যে নতুন শাসক আসেন, যার কথা না বললাম, লোরেঞ্জো ডি মেডিসি, তার আনুকূল্য পাওয়ার জন্য আবার তার মাধ্যমে আবার যেন তিনি ক্ষমতায় এবং চাকরিতে ফিরে আসতে পারেন, সেই জন্যই তিনি এই প্রিন্স বইটা উৎসর্গ করেন কাকে? মেডিসিকে। যদিও তিনি আসলে এখানে সফল হন নাই, তাকে আর এইখানে কি বলে চাকরিতে আবার নিয়োগ করা হয় নাই বা তিনি আর ক্ষমতায় ফিরে আসতে পারেন না। হ্যাঁ, ওয়েল, আমরা যাচ্ছি, আমরা এই বইটাই হচ্ছে আমাদের মূল ডিসকাশনের বিষয়, আমরা এখান থেকে আলোচনা করব আমাদের। তোমরা দেখতে পাচ্ছ ডানে দ্য প্রিন্সের যে বইটা, তার যে ছবিটা দ্য প্রিন্স। তাহলে আমরা একটা একটা করে বিষয়গুলো ধরবো। প্রথম হচ্ছে রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির মনোভাব। ম্যাকিয়াভেলি রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা। দ্যাট মিনস তিনি অ্যাট এনি কস্ট তিনি চেয়েছিলেন যে কোনো রাষ্ট্রের অগ্রগতি, উন্নতি। এখন যে আমরা জাতীয় রাষ্ট্র বলি, জাতীয় রাষ্ট্রের যে উদ্ভব সেটা কিন্তু ম্যাকিয়াভেলির হাত ধরে। ঠিক আছে? তো এই যে রাষ্ট্রের মধ্যে ঐক্য শৃঙ্খলা রক্ষা করা, এটাই জন্য তিনি যা কিছু করা প্রয়োজন নিজেদের সবকিছুই তিনি ন্যায়সঙ্গত বলে রায় দিয়েছেন, যে এর রাষ্ট্র তার প্রয়োজনে যে কোনো কিছু করতে পারে, এটা জনগণের অধিকার থাকলো কি থাকলো না, হ্যাঁ। এবং তিনি তার শাসনটাকে দেখেছেন শাসকের দৃষ্টিকোণ থেকে, যেটা আমি একটু পরেই বলছি। তো রাজনীতি সম্পর্কে মধ্যমনের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগে আলোচনা করব। প্রথমত রাজনীতি থেকে নৈতিকতাকে পৃথক করে। তার অন্যতম কৃতিত্ব হচ্ছে তিনি মোরালিটি অ্যান্ড পলিটিক্স দুটাকে আলাদা বিষয় হিসেবে দেখেন এবং দেখে এই দুটাকে আলাদা করে ফেলেন। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে যে নৈতিকতাকে রাষ্ট্রতত্ত্বের মূল নিয়ামক বলে গণ্য করা হতো। প্লেটো, তোমাদের নিশ্চয়ই মনে আছে প্লেটোর জাস্টিস থিওরিটা, যেটা আমি একদম প্রথম ক্লাসে ডিসকাস করেছিলাম, এবং পরবর্তীতে অ্যারিস্টটল শুরু করে মধ্যযুগের সব রাষ্ট্রচিন্তাবিদ যা স্বীকার করে গেছে যে নৈতিকতা হচ্ছে রাজনীতির অন্যতম প্রধান অনুষঙ্গ। ম্যাকিয়াভেলি তাকে অস্বীকার করেছে যে না, নৈতিকতা সম্পূর্ণ আলাদা, রাজনীতি এক জিনিস, নৈতিকতা এক জিনিস, দুইটা এক করে দেখলে হবে না, নৈতিকতা দিয়ে রাজনীতিকে বিচার করলেও হবে না। তার নিকট রাজনীতি নৈতিকতা দুটি সম্পূর্ণ পৃথক জিনিস এবং তিনি নৈতিকতাকে সরাসরি রাষ্ট্রীয় প্রয়োজন ও কল্যাণের নিচে স্থান দেন। রাষ্ট্রীয় প্রয়োজনের নিচে থাকবে নৈতিকতা, রাষ্ট্রীয় প্রয়োজন যদি হবে যখন হয় তখন চাইলেই রাজা নৈতিকতাকে বাদ দিতে পারে, অনৈতিক পন্থাও নিতে পারে, এটা কোনো সমস্যা না তার দৃষ্টিকোণ। এরপরে তিনি রাজনীতি থেকে ধর্মকেও আলাদা করেন। শুধুমাত্র মনে রাখবে এইটাই হচ্ছে তার, অনেকের কাছে এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব, যে কৃতিত্বের ফলে তিনি, তাকে বলা হয়েছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। সেটা কি, তিনি রাজনীতি থেকে ধর্ম পৃথক করেন। মেইনলি আমরা দেখেছি আলোচনাতে আমাদের আগের গত ক্লাসে যে সমগ্র মধ্যযুগ ছিল কি গির্জার প্রাধান্য। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের বাম দিকে যে ছবিটা উপরে, সেটা গির্জার ছবি এবং ডান দিকে হচ্ছে পার্লামেন্টের ছবি। তো তিনি গির্জা থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলেন, ধর্ম থেকে, রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতেন। তিনি বলেন ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস, রাষ্ট্রীয় নীতির মধ্যে ধর্মীয় কোনো নীতি আসবে না। কিভাবে তিনি করেন? মধ্যযুগের রাষ্ট্রতত্ত্বের মূল নিয়ামক ছিল ধর্মতত্ত্ব, যেটা আমি মাত্র বললাম। গির্জার আবরণে ধর্মতত্ত্ব সমগ্র মধ্যযুগকে নিয়ন্ত্রণ করে এবং এটি ছিল রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি ছিল না, সমস্ত কিছু। তোমরা কি নিশ্চয়ই মনে আছে যে আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যে রোম সাম্রাজ্যের যখন পতন হয়, জার্মানিক ট্রাইব গুলা যারা যখন রোমান অধিকার অঞ্চলের অধিকার করা শুরু করে এবং তারা তখন ব্যগ্র ছিল যে পোপের কাছ থেকে তারা স্বীকৃতি পাওয়ার জন্য যে তিনি হচ্ছেন সম্রাট, এবং এই পোপ এই যে স্বীকৃতিটা আদায় করা, সেটা কারণ কি? কারণ হচ্ছে পোপ যদি কাউকে ডিক্লেয়ার করতেন যে তিনি সম্রাট, তাহলে সমগ্র জনগণ ওই সাম্রাজ্যে তাকে এক বাক্যে মেনে নিত, কারণ পোপের কথাই হচ্ছে ঈশ্বরের কথা, তারা এইভাবেই চিন্তা করত। তার মানে পোপ এবং রাজা অঙ্গাঙ্গভাবে জড়িত ছিল, চার্চ এবং রাজার ক্ষমতা অঙ্গাঙ্গভাবে জড়িত ছিল। তিনি এই দুটাকে আলাদা করেন এবং আধুনিক যুগে আমরা দেখি ধর্মনীতি, ধর্মতত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্ব সম্পূর্ণ আলাদা। এইটা স্টার্ট হয় ম্যাকিয়াভেলির হাত। আমার কথা কি তোমাদের বুঝতে শুনতে সমস্যা হচ্ছে না তো? জি না স্যার। আচ্ছা, মাইক্রোফোন তো ক্লিয়ার আছে না? জি স্যার। তাহলে আমরা আগে যাচ্ছি। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি রাষ্ট্রতত্ত্বকে ডিসকাস করেছেন শাসকের দৃষ্টিকোণ থেকে। তোমরা ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ আমাদের বর্তমান পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল লিডার্স না,
সবাইকে কি চিনতে পারছো ছবিতে? জি স্যার। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড স্যার ট্রাম্প চিনতে পারছি। সৌদি আরবের প্রিন্স, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এর এরপর ভিতরে একমাত্র মহিলা কে তোমরা কি কেউ বলতে পারবে? জি স্যার। একমাত্র মহিলা আহ, শাসক প্রধান পিছনে তেরেসা মে স্যার, তেরেসা মে। তেরেসা মে উনি কে ছিলেন বলো তো? স্যার ব্রিটিশ জার্মানের প্রধানমন্ত্রী ছিলেন। স্যার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী জার্মানের জার্মানের চ্যান্সেলর নি স্যার? না না না, উনি ছিলেন তেরেসা মে তেরেসা মে। ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রেক্সিটের যে টানাপোড়েন, যে ইস্যু, ইংল্যান্ড এই বের হয়ে যাবে ইউরোপিয়ান নির্বাচন ইউনিয়ন থেকে। হ্যাঁ, কারো মাইক্রোফোনটা মনে হয় অফ আছে, হ্যাঁ একটু শব্দ পাচ্ছি আমি, কাইন্ডলি একটু খেয়াল করো। তিনি ওই ব্রেক্সিট টানাপোড়েনে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। হ্যাঁ, ওয়েল, এইভাবে এরদোয়ানকে দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি জাপানের প্রধানমন্ত্রী, মোটামুটি সবাই এখানে আছেন। দ্যাট মিনস এটা দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, তিনি রাষ্ট্রতত্ত্বকে বিচার করেছেন শাসকের দৃষ্টিকোণ। কিভাবে সেটা? ম্যাকিয়াভেলি তার দর্শন শাসকের দৃষ্টিকোণ বিচার করেছেন, শাসিতের দৃষ্টিকোণ থেকে নয়। শাসিত কারা? জনগণ। আর শাসিত মানে জনগণ, এটা প্রশ্ন করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, জনগণ। তো এখনকার যে রাষ্ট্রতত্ত্ব, এখন আমরা যেভাবে দেখি গণতন্ত্র, এর মানে কি? মানে হচ্ছে জনগণের দৃষ্টি থেকে রাষ্ট্রকে বিচার করতে হবে, জনগণের কল্যাণই হচ্ছে রাষ্ট্রের কল্যাণ, তাই না? বাকি বলেছেন যে না, শাসকের কল্যাণই হচ্ছে রাষ্ট্রের কল্যাণ। শাসক সবসময় তার নিজের কল্যাণের দিকে তাকাবে, জনগণের কল্যাণের দিকে না। খুব ভেরি ইন্টারেস্টিং ভিউস অফ ম্যাকিয়াভেলি। হ্যাঁ, তাই তার রাষ্ট্র দর্শনে তিনি বিশেষভাবে শাসনের কলাকৌশল আলোচনা করেছেন। শাসনের কলাকৌশল, জনগণের কল্যাণের দিকে তিনি কিন্তু নজর দেন না। আমি আবার মনে করাই দিচ্ছি এটা। হ্যাঁ, শাসনের কলাকৌশল কিরকম সেটা? চতুর্থত, রাষ্ট্রের উন্নতির সঙ্গে সম্পর্কিত। তার আলোচনা ছিল রাষ্ট্রের উন্নতির সঙ্গে সম্পর্কিত। দেখো একটু, ম্যাকিয়াভেলি রাজনীতি ছিল রাষ্ট্রের উন্নতির সঙ্গে সম্পর্কিত। তিনি মানুষের নৈতিক উন্নতি সাধনের কোনো ইচ্ছা প্রকাশ করেন। তার মানে মানুষ যেখানে ইচ্ছা যাক, মানুষের যা হয় হোক, তাদের আর্থিক, নৈতিক বা অন্য কোনো উন্নতি হোক কি না হোক, ডাজ নট ম্যাটার, শাসকের উন্নতি হলেই সেটা হবে রাষ্ট্রের উন্নতি। তাই তার দর্শনের মূল বিষয়বস্তু ছিল রাষ্ট্রের অগ্রগতি ও শৃঙ্খলা। তাই যা কিছু রাষ্ট্রের অগ্রগতি সহায়ক তাকেই তিনি ন্যায়সঙ্গত বলে রায় দিয়েছেন। আর তাই অনেক অনৈতিক কাজকে তিনি ন্যায়সঙ্গত বলে মনে করেছেন। এটাই হচ্ছে তার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট তার তার দর্শনের। তাই তাই রাষ্ট্রকে শক্তিশালী করাই হবে শাসকের একমাত্র কাজ। এই জন্য সকল পন্থা অবলম্বন করা যাবে। এমনকি নরপতিকে, শাসককে প্রয়োজনে নৈতিকতা বিশেষণ দিয়ে কঠোর, নির্মম, বেআইনি ও অন্যায়ের পথে অগ্রসর হতে হবে। কথাগুলো কি খেয়াল করছো তোমরা? কেন প্রথমে হুমায়রা বলেছিলে যে হিটলারের সবসময় একটা প্রিন্স নিয়ে ঘুমাতেন? এই কারণেই বলছে যে শরীয়তরা আমরা কি দেখি, তারা হয় কঠোর, তারা হয় নির্মম, তারা যে কোনো বেআইনি পন্থা অবলম্বন করে বা অন্যায় পথ অগ্রসর হয়। যেটা বলে গেছেন কে, অ্যাটাচমেন্ট করে গেছেন কে? ম্যাকিয়াভেলি। ভেরি গুড। আর স্যার তাইলে কি দা প্রিন্সের মাঝে কি এমন কিছু ছিল যা যে স্বৈরাচারী শাসকের জন্য একটা উপকারী দিক হতে পারে? হ্যাঁ, যেমন স্যার যে ওরা ওরা যেমন আমরা তো জানি স্যার স্বৈরাচারী শাসক যারা যারা তো অত্যাচার বা এমনকি নির্মম, বেআইনি সবকিছুই, তার মাঝে কি বেআইনি এমন কিছু ছিল যা ওটা এরা রাষ্ট্র পরিচালনা করতে ওদের সাহায্য করতো? হ্যাঁ, তার এই কথাগুলাই তো হচ্ছে তাদের জন্য একটা কি বলবো, জাদুর কাঠি স্বরূপ একটা কি বল অ্যাপ্রুভাল, যে আমি শাসককে এটা করবো, শাসকের জন্য তো এটা বৈধ। ম্যাকিয়াভেলি এই কথাগুলো বলে গেছে তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্য। কাজে আমি তো অন্যায় করছি, বুঝতে পারছো আমার কথাটা? আমি এখনই তোমাদের সামনে নিয়ে আসবো তার প্রিন্সের কিছু উক্তি, তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে তার মনোভাবটা কিরকম ছিল। দেখো, যেটা বললাম আমি, কিছু বিখ্যাত উক্তি দ্য প্রিন্স থেকে। নবরাষ্ট্র অধিকার ও সংরক্ষণের পরিপ্রেক্ষিতে বিচার করলে বিজয়ের পক্ষে বিজিত রাজ্য শাসনাধীন রাখতে চরম কঠোরতা অবলম্বন করাই হচ্ছে বিজয়ীকে শাসক, তিনি যে রাজ্যটা দখল করলেন সেটাকে দখলে রাখতে তার কি করতে হবে? চরম কঠোরতা, নৃশংস অত্যাচার, হত্যা, লুণ্ঠন ইত্যাদি। হ্যাঁ, এই কথাটা দ্য প্রিন্সের কোথায়, আমি যে বইটা তোমাদেরকে নিয়ে আসছি সেটা হচ্ছে দ্য প্রিন্স। বইটা বাংলা অনুবাদ হয়েছে, নূর মোহাম্মদ বিআই অনুবাদটা করেছেন, বাংলা একাডেমি থেকে এটা পাবলিশড হয়েছে। পৃষ্ঠা হচ্ছে 41 নম্বর পৃষ্ঠায় এই কথাটা আছে। হ্যাঁ, আমি চাইবো তোমরা তোমাদের ক্লাস নোটস যদি করো পরীক্ষার জন্য, তাহলে এই জিনিসটা একটু মেনটেন করবে, যদি পারো সোর্সটা উল্লেখ করবে। হ্যাঁ, ওয়েল, আরেকটা তার উক্তি বিখ্যাত,
রাষ্ট্রনায়কের পক্ষে দেশবাসীর কাছে একই সাথে যখন ভয়ঙ্কর ও দয়ালু রূপে প্রতিমান হওয়াটা খুব সহজ নয়। তার মানে একজন শাসকের পক্ষে কিন্তু একসঙ্গে দুইটা রূপ দেখানো সম্ভব না। সে ভয়ঙ্কর হবে, দয়ালু হবে, এটা সম্ভব না। তখন আদৃত হওয়ার চেয়ে, মানুষের জনগণের কাছে যে আদরণীয় হওয়ার চাইতে তাদের কাছে ভয়ঙ্কর রূপে বিদ্যমান থাকাই ভালো। তার পরামর্শটা কি? যে দয়া দাক্ষিণ্যের দরকার নাই, জনগণের কাছে এমন একটা মূর্তি নিয়ে আপনি হাজির হবেন মানুষ মনে করবে আপনি ভয়ঙ্কর, যে কোনো অন্যায় করলে চরমতম শাস্তি আপনাকে পেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তার মতবাদ। থার্ড যেটা দেখতে পাচ্ছি আমরা, রাষ্ট্রনায়কের এই ব্যাপারে সচেষ্ট থাকা উচিত যে কেউ তাকে ভালো না বাসলেও ভয় করতে যেন না। তোমাকে জনগণ ভালোবাসুক কি না বাসুক, ডাজ নট ম্যাটার, বাট ইম্পর্টেন্ট থিং ইজ দে শুড ফিয়ার অ্যাবাউট। তোমাকে অবশ্যই তাদেরকে ভয় পেতে হবে। দেখো কথাগুলা আমাদের যে সাধারণ জানাশোনা, তোমরা তো ফার্স্ট ইয়ারে, সম্পূর্ণ নতুন মনে হচ্ছে না কথাগুলা? এইভাবে বলে না, এরকম স্পষ্ট ভাবেও কেউ বলে না, বলে কি? জি না স্যার। সবাই একটা আদর্শিক কথা বলে, কিন্তু তিনি আদর্শ থেকে বের হয়ে এসে বাস্তবে নেমে এসে বাস্তব যেটা সেটাকে তিনি সামনে নিয়ে আসছেন। এটাই হচ্ছে তার অন্যতম ক্রেডিট। হ্যাঁ, তাহলে এখানে কি তোমাদের প্রশ্ন আছে এটা রাজনীতি সম্পর্কে তার যে মনোভাব ছিল? আচ্ছা, না থাকলে আমি একটু আগে যাই, থাকলে আমাকে যে কোনো সময় প্রশ্নটা করো। দ্বিতীয় হচ্ছে নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির মনোভাব। ম্যাকিয়াভেলি রাষ্ট্র দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো নৈতিকতা সম্পর্কিত তার অভিনব মনোভাব। এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয়। এইরকম মনোভাব অন্য কেউ তার পূর্বে পোষণ করেছেন বলে আমার জানা নেই। তোমরা দেখো, একটা মানুষের অভিব্যক্তি আমি নিয়ে আসছি, তার একটা ডার্কার সাইড, আরেকটা হচ্ছে একটা হচ্ছে প্রকাশ্য দিক, আরেকটা হচ্ছে অপ্রকাশ্য দিক। হ্যাঁ, যেটাকে আমরা মিস্টার জেকিল অ্যান্ড হাইড, তোমরা হয়তো এই উপন্যাসটার নাম শুনে থাকতে পারো, বিখ্যাত জেকিল অ্যান্ড হাইড। দিনের বেলা সে একরকম থাকে, রাত্রিবেলা তার অন্য একটা পৈশাচিক রূপ বের হয়, অনেকটা এইরকম। তো তিনি রাজনীতি থেকে নৈতিকতাকে সম্পূর্ণ পৃথক করেন। তার মতে এই দুটি পৃথক সত্তা, তাই রাষ্ট্রের প্রয়োজনে নৈতিকতাকে বিসর্জন দেওয়াই উত্তম শাসকের কর্তব্য বলে তিনি মনে করেন। তোমাদের কাছে আমার প্রশ্ন, নৈতিকতাটা কি একজন একটু শেয়ার করো আমার সঙ্গে প্লিজ। নৈতিকতা হচ্ছে কোনো কিছুর ভালো মন্দ সম্পর্কে ধারণা, মানে এইটা কি ঠিক না বেঠিক। এক্স্যাক্টলি, কিন্তু স্বতঃসিদ্ধ বিষয় আমরা জানি, যেমন সত্যি কথা বলা, সত্যি কথা বলা, মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, কাউকে কোনো কাজে সাহায্য করা, অথবা কারো প্রতি সহমর্মিতা দেখানো। ভেরি গুড। দুষ্ট অসহায়কে সাহায্য করা, তাই না? যেগুলো আমরা মহৎ কাজ হিসেবে জানি, সেটাই হচ্ছে তো নৈতিক। শাসককে এগুলো বাদ দিতে হবে, এগুলো মাথায় রাখলে তার হবে না। ঠিক আছে, কারণ কি তাকে হতে হবে নির্মম, কঠোর, আর এগুলো থাকলে তো সেটা হতে পারবে না। এক্ষেত্রে নৈতিকতার দ্বৈত শাসন, যেটাকে আমরা বলি ডাবল স্ট্যান্ডার্ড অফ মোরালিটি, হ্যাঁ, নৈতিকতার দ্বৈত সত্তা বা দ্বৈত শাসন, হ্যাঁ, বিশেষভাবে উল্লেখযোগ্য। সেটা কি? সেটা হচ্ছে এই নীতির মূল কথা হচ্ছে শাসক ও শাসিতের নৈতিকতা হবে আলাদা। শাসক তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ন্যায় অন্যায় যে কোনো পন্থা অবলম্বন করতে পারে, কিন্তু শাসিত সেই নৈতিকতা বিসর্জন দিতে পারবে না। তারা সবসময় ন্যায় করতে থাকে। কথাটা কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? যে শাসক চাইলে মিথ্যা কথা বলবে, শাসক চাইলে অন্যায় হবে, শাসক চাইলে নৃশংস হবে, হ্যাঁ, কিন্তু জনগণ এটা করতে পারবে না। তারা কি করবে? তারা সবসময় সত্যি কথা বলবে, তারা ভালো কাজ করবে, তারা অন্যায় পথে যাবে না। তার মানে একই নৈতিকতা শাসকের জন্য একটা, আর তোমার শাসিতের জন্য আরেকটা। এটাকে বলা হচ্ছে নৈতিকতার দ্বৈত শাসন। এখানেও তোমাদের সুবিধার জন্য আমি দ্য প্রিন্স থেকে কিছু উক্তি নিয়ে আসতেছি, তোমরা যেটা আরো ক্লিয়ার হয় জিনিসটা। তোমাদের কারো একজন মাইক্রোফোন থেকে একটু সাউন্ড আসতেছে, একটু খেয়াল করো। আবার প্রশ্ন করার সময় শুধু অন করো, বাকি সময় প্লিজ বন্ধ রেখো। যেমন দেখো, একটা উক্তি আমি নিয়ে আসতেছি, সেটা হচ্ছে একজন রাষ্ট্রনায়কের পক্ষে এই কথা ভুললে চলবে না, রাষ্ট্রের স্বার্থে যে কোনো অসৎ কার্যই রাষ্ট্রনায়কের জন্য ন্যায়সঙ্গত। তার মানে রাষ্ট্রনায়ক লাইক এ মনস্টার, যার হাতের সুতার টানে জনগণ নাচতে থাকে, তিনি যেভাবে চাইবেন, যেরকম চাইবেন, অনেকটা এইরকমই, তাই তো? আরো একটা, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের স্বার্থে যদি কখনো নির্দয় হন, তাতে এতটুকু আসে যায় না। সর্বশেষ, একজন রাষ্ট্রনায়কের পক্ষে অঙ্গীকার পালনের কোনো প্রয়োজন নেই, যেটাকে আমরা প্রমিস বলি। তবে অঙ্গীকার ভঙ্গ মুহূর্তের কার্যাদির উপর
এমন একটি সাধুতা রং চড়াতে হবে যাতে করে অন্য কেউ যেন তার এই প্রবঞ্চনা এতটুকু আঁচ করতে না পারে। দেখো কি নির্মম কথা তিনি বলে গেছেন, কত আমাদের অনেকের কাছে কত কত কদর্য কথা। সেটা কি? তিনি বলছেন যে প্রমিস পালন করার কোনো দরকার নেই। তুমি জনগণকে অনেক কিছু প্রবোধ দিয়ে রাখো, তোমাদেরকে আমি এটা করে দিব, তোমাদেরকে আমি এটা দিব, আমি ইন ফিউচার তোমাদের জন্য আমি এই ভালো ভালো কাজ করতে চাচ্ছি। তার মানে এগুলো বলবে ঠিকই, কিন্তু করবে না। হ্যাঁ, পালনের প্রয়োজন নাই। তবে ইন্টারেস্টিং হচ্ছে জানার এই কথাটা যে তুমি যখন এটা ভঙ্গ করবে, তার উপরে এমন একটা সাধুতা যে তুমি কত ভালো মানুষ, এমন একটা রং দিতে হবে যে তুমি ধর্মীয় লেবাস করে অন্য যে কোনো ভাবে মানে তোমার কেউ তোমার যে এই প্রবঞ্চনা, এই সঠতা বুঝতে না পারে। শাসক কি হতে হবে এরকম। আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে কথাগুলো শুনে, কিন্তু খুব ধাক্কা দেওয়ার মতো কিছু কথা, তাই না? আর এরকম শাসক কি আজকাল আমাদের পৃথিবীতে আছে? মনে হয় না। ডোন্ট মাইন্ড, বেশিরভাগ শাসকই এরকম। জি স্যার, নির্বাচনের সময় অনেক কিছু প্রতিশ্রুতি দিবে কিন্তু তারপরে আর কিছুই নাই। তুমি আরো কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, খেয়াল করো। যখনই দেখবে কোনো পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয় কোনো দেশে, তখন করে কি শাসকরা আরো আরো বড় ধরনের কোনো ঘটনা ঘটায়। হয়তো জনগণ কোথাও একটা ম্যাসাকার করে, কিংবা বোম ব্লাস্ট করে, কিংবা অন্য কাউকে অ্যাটাক করে, পাশের রাজ্য অন্য কোনো মানুষ, কিংবা জনগণ যাকে যে গোষ্ঠীকে পছন্দ করে না, মাইনরিটি, তাদের উপরে কোনো না কোনো ভাবে তারা হামলে পড়ে। ঠিক আছে? কেন করে এটা? যাতে তার ওই প্রবলেমটার দিকে, তার সরকারের যে প্রবলেম সেদিকে যেন কারো দৃষ্টি না যায়। ঠিক আছে? তো এই যে দেখো কিভাবে সাধুতা রং চড়াচ্ছে, তখন তারা ওই সামনে যে মাইনর ইস্যু যেটা তারাই সৃষ্টি করেছে সেটাকে তারা সামনে নিয়ে আসে। তোমরা আমেরিকার ইলেকশনের দিকে তাকাও, এই সামনে ইলেকশন 2 মাস পরে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প কেমন হয়ে গেছেন দেখো। তিনি এই সময়তেই শুরু করেছেন ইসরায়েলের যাতে মিডল ইস্টে আরো পাকাপোক্ত হয় তাদের শাসন। কারণ আমরা জানি যে আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে হচ্ছে ইহুদিরা, মেনলি ইসরায়েল যেহেতু ইহুদি রাষ্ট্র, তাদেরকে খুশি করতে পারলেই তার কি হবে, তার শাসনের জন্য সেটা ভালো হবে। এই অবস্থায় তিনি কি করছেন তোমরা দেখেছো যে কয়েকদিন আগে আরব আমিরাত ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, এবং গতকালকে আমি দেখেছি যে কসোভো এবং সার্বিয়া তারা জেরুজালেমে তোমার তাদের দূতাবাস স্থাপন করতে চাচ্ছে আমেরিকার সহায়তা। এই যে অ্যাক্টিভিটি গুলা, এগুলো কেন? এগুলো একটাই কারণ, যাতে এই জিনিসগুলা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আসে। তার মানে আমরা কি বুঝতে পারছি দেখো তো, আমেরিকায় যে ব্ল্যাকটা যে নির্যাতিত হচ্ছে, তোমরা দেখেছো কয়েকদিন আগে আরেকজন ব্ল্যাক মারা গেছে। হ্যাঁ, জি স্যার। জনগণের দৃষ্টি যেন ওদিকে না যায়, তিনি ওদিকে নিয়ে চলে যাচ্ছেন মানুষের ভিউটা। এবং একই সঙ্গে ইরানে আমরা দেখেছি, গতকালকেও দেখেছি, আমার নিউজটা চোখে পড়েছে যে সেখানে আণবিক শক্তি কমিশনের তারা গেছে, গিয়ে তারা বলছে যে ইরানের যতটুকু ইউরেনিয়াম মজুত করার কথা তার 10 গুণ তারা মজুত করে বসে আছে। তার মানে কি, আমেরিকার কাছে সবচেয়ে বড় এখন একটা ভিলেন হচ্ছে ইরান, সবচেয়ে বড় শত্রু একটা। তো ফলে ইরানের এই বিষয়গুলো সামনে নিয়ে আসলে মানুষ আরো খেপে উঠবে। তখন তারা ট্রাম্পের অন্যান্য যে প্রবলেম, যে করোনা মোকাবেলা তার ব্যর্থতা, শাসনের তার ব্যর্থতা, হ্যাঁ, এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা, জনগণের মধ্যে যে ঐক্য, এইটা যে ব্রিচ হয়ে যাচ্ছে, ব্ল্যাক এবং হোয়াইটস এর মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এগুলোর দিকে দৃষ্টি সরায় অন্যদিকে নিয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা এমন ভাবে করতে হবে যেন তিনি বোঝা যায় যে আমি অনেক বড় একজন সাধু, আমি অনেক ভালো কাজের জন্য এই কাজগুলো করছি। এটাই কিন্তু বলে গেছে, আমরা কে বলে গেছে নাকি? তো নোমানের প্রশ্ন ছিল যে আমরা এরকম শাসক দেখি কিনা। আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখা দিলাম যে কিভাবে এরকম শাসক এখন পৃথিবীতে অনেক বেশি আমরা দেখি। ওয়েল, হ্যাঁ, আমি আগাচ্ছি, যদি প্রশ্ন থাকে আমাকে আবারও করবে। দ্বিতীয়ত, ধর্ম সম্পর্কে তার মনোভাব, এটাও খুব ইন্টারেস্টিং মনোভাব ছিল তার। ধর্ম সম্পর্কে মনোভাব, ধর্মনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির মনোভাবও ছিল অভিনব। তিনি নৈতিকতার মধ্যে ধর্মকে রাজনীতিকে সম্পূর্ণ পৃথক করেন, যেটা আমরা আগে বলে আসছি। তোমরা এই ছবি দেখতে পাচ্ছ, যে একটু আগে বলেছে সাধুতার লেবাস, ওপরে থাকবে এমন একটা পিকচার, উনি হচ্ছেন জিসাস ক্রাইস্টের মতো একটা ছবি, আর পিছনে থাকবে শয়তানের একটা প্রতিরূপ, তাই তো? ওপরে থাকবে সাধুতার রং, পিছনে থাকবে অসুরের রং, তাই না? বস্তুত এই কারণেই তিনি মধ্যযুগের চিন্তাবিদদের থেকে স্বতন্ত্র ছিলেন। কি কারণে? যে তিনি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে ফেলছেন, এবং এই কারণে তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। দেখি আমরা, ম্যাকিয়াভেলির কথা হচ্ছে একটা উক্তি, there is nothing more important than appearing to be religious. তুমি ধর্মীয় ভাবে জনগণের সামনে আবির্ভূত হবে। দ্যাট মিনস শাসক কি হবে, জনগণের কাছে এমন ভাবে আবির্ভূত হবে যে তিনি অত্যন্ত ধার্মিক একজন বুজুর্গ ব্যক্তি। ঠিক আছে? এবং তিনি বলছেন এর থেকে গুরুত্বপূর্ণ শাসকের জন্য কিছু নাই। জনগণ যদি তোমাকে ধর্মীয় ভাবে মেনে নেয়,
যে তুমি ধর্মীয় একজন গুরু, তাহলে কি হবে? সরি, তাহলে মনে হবে যে তুমি কোনো অন্যায় করতে পারো না, তোমার সমস্ত কাজ জনগণ এক বাক্যে মেনে নিবে, ব্যাপারটা এরকম। এই জন্য আমরা দেখি তার চিন্তাধারা ছিল মূলত ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্মকে তিনি প্রাধান্য দিতে চান নাই। ধর্মের প্রতি তার ছিল নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কিন্তু বাস্তবসম্মত। ধর্মকে তিনি ব্যবহার করতে চেয়েছেন জনগণকে নিয়ন্ত্রণ করার এক বিশেষ হাতিয়ার হিসাবে, যে এটা দ্বারা জনগণকে তুমি ইউজ করবে কিভাবে, যে তুমি যে কোনো কাজের আগে তুমি ধর্মীয় কোনো অনুষঙ্গ পালন করে নাও, তুমি যে ধর্মেরই হও, তাহলে জনগণ মনে করে তুমি অনেক ধার্মিক ব্যক্তি, ফলে তোমার দ্বারা অন্যায় হবে না, তুমি তাদেরই একজন। এটাই হচ্ছে ভাইটাল অ্যাকর্ডিং টু ম্যাকিয়াভেলি। এই কারণে তিনি সম্পূর্ণভাবে বাস্তব ও রাজনৈতিক কারণে খ্রিস্ট ধর্মের সমালোচনা করেন, যে এটা অনেক বেশি মানুষকে পারলৌকিক জগতের দিকে নিয়ে যায়, ইহলৌকিক জগতের দিকে না, যেটা বাস্তবসম্মত না। এই কারণে তিনি চেয়েছেন যাতে মানুষ ইহজাগতিক বিষয় নিয়েই তার জীবনটাকে ব্যাপৃত করে, এবং এই জন্যই তিনি খ্রিস্ট ধর্মের সমালোচনা করেন। আচ্ছা, ওয়েল, আমরা আমাদের এই 3টা বিষয়ের উপর ডিসকাশন শেষ করেছি। এখন আমি তোমাদের সঙ্গে একটু শেয়ারিং এ যাব, সেটা হচ্ছে আমরা এখন মূল্যায়নে যাব। তো মূল্যায়নে যাওয়ার আগে তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি, তোমাদের কি অনুভূতিটা একটু আমার সঙ্গে যদি শেয়ার করতে, যে তোমরা কি মনে করো যে ম্যাকিয়াভেলির যে কথাগুলো আমি এতক্ষণ বললাম ধর্ম, রাজনীতি এবং নৈতিকতা নিয়ে, তোমাদের অভিমতটা কি? তোমরা তাকে কিভাবে দেখছো বলো দেখি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? প্লিজ আমার কথাগুলা। হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, তোমাদের মনোভাব শুনতে চেয়েছিলাম আমি। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মূল্যায়নটা কি ছিল বলো যদি আমাকে। তার কারো মাইক্রোফোনের সমস্যা করতেছে, যার মাইক্রোফোনটা প্লিজ করে নাও, মাইক্রোফোনটা প্লিজ অফ করে নাও একটু। সরি, তাহলে আমি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছি? একটু সমস্যা করছিল আমার নেটে। আমি আবার ঠিক যাচ্ছি। জি স্যার। তাহলে আমি যাচ্ছি মূল্যায়নে। অ্যারিস্টটল এই ম্যাকিয়াভেলি যে রাষ্ট্র দর্শন, তার মূল্যায়ন। তো প্রথমত ম্যাকিয়াভেলি তার শাসন পদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। এটা আমরা দেখতে পেয়েছি তার 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 এই যে দর্শনগুলো আমরা আলোচনা করলাম সেটা তার ভিত্তিতে। সেটা কি? সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি তার দর্শন প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে অ্যারিস্টটলকে অনুসরণ করলেও অ্যারিস্টটলের মতো পূর্ণাঙ্গ রাষ্ট্রতত্ত্ব প্রতিষ্ঠা করতে পারে। মনে রাখতে হবে, তিনি অ্যারিস্টটলের যে মত পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে অনুসরণ করেছেন, কিন্তু অ্যারিস্টটল যেমন রাষ্ট্রের অন্যান্য সমস্ত দিক ডিসকাস করতে পেরেছেন পূর্ণাঙ্গভাবে, সেটা পারেননি। কেন পারেননি? কারণ তিনি শাসন পদ্ধতির উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, যে কিভাবে শাসন করতে হবে, কিভাবে করলে তিনি সাকসেসফুল হবেন ইত্যাদি। এই জন্য সেটা পূর্ণাঙ্গ না। স্যার আমরা তো জানি স্যার আমরা তো জানি যে এই অ্যারিস্টটল দিয়েছিলেন, তেমনি মিকায়াভেলি তো স্যার রাষ্ট্রের শৃঙ্খলা ঐক্য মানে বজায় রাখার জন্য তিনি ওইটার উপর জোর দেন বা ওইটার উপর কথা বলেন। তাহলে স্যার এই দুটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্বে একটা সমগ্র দর্শন আলোচনা করেছেন। তিনি শাসকের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেন, শাসনের কলাকৌশল আলোচনা করেন। তিনি করেছেন কিভাবে কিভাবে একটা রাষ্ট্র বেস্ট হতে পারে, লাইক প্লেটো, একটা আদর্শ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা যেতে পারে। এই আদর্শ রাষ্ট্র শুধুমাত্র শাসকের জন্য না, এই আদর্শ রাষ্ট্র জনগণের জন্য। আর উনার শাসনটা হচ্ছে, রাষ্ট্রটা হচ্ছে শাসকের জন্য, শাসকের কল্যাণের জন্য, জনগণের এখানে কোনো অংশ নেই, তাদেরকে খালি ব্যবহার করতে হবে। তো এই ওয়েতে শাসনের পদ্ধতি তিনি আলোচনা করেছেন। এই কারণে এটা সমন্বিত রাষ্ট্র দর্শন হিসাবে আমরা দেখতে পারি না। দ্বিতীয়ত, জি স্যার। তাহলে স্যার, হ্যাঁ বলো। জি তাহলে স্যার এই যে বলছিলেন আগে আপনি স্যার যে এই
আপনার যদি শাসক কোনো তার সুবিধার জন্য অন্যায় কিছু গ্রহণ করে রাষ্ট্রের জন্য বা এই জনগণের উপকারিতার জন্য, তাহলে যদি স্যার একজন শাসকের যদি অন্যায় কাজে জড়িয়ে পড়েন স্যার, তাহলে জনগণ কিভাবে ঠিক থাকবে স্যার? জনগণ ঠিক থাকবে কি থাকবে না সেটা ম্যাকিয়াভেলির বিষয় না। ম্যাকিয়াভেলির বিষয় হচ্ছে মানে তার তার ইচ্ছা হচ্ছে শাসক যেন ভালো থাকে। এখন শাসক যখন জনগণের উপর পুরো কর্তৃত্ব অর্জন করবে, জনগণ খারাপ থাকুক বা ভালো থাকুক বা শোষিত হোক, তার কথা হচ্ছে শাসক যদি ক্ষমতাশালী হয়ে যায়, সে নতুন নতুন রাজ্য জয় করবে, রাজ্যের সমৃদ্ধি বাড়বে, শাসকের সমৃদ্ধি বাড়বে। তার শাসকের ক্ষমতা টিকায় রাখাটাই হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে মূল লক্ষ্য। আমি কি বোঝাতে পেরেছি? স্যার বুঝতে পারছি স্যার। তাহলে আমরা জি দ্বিতীয় স্যার। যাচ্ছি মূল্যায়নের। এটা হচ্ছে মানব সম্পর্কিত ধারণা। খুব ইন্টারেস্টিং একটা পিকচার, না? সরি টু প্রেজেন্ট ইট হিয়ার। কি দেখতে পাচ্ছ? একজন একটু বলো। একজন আরেকজনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তার মাথায় হচ্ছে ক্রাউন, দ্যাট মিন্স হি ইজ দ্য কিং। সে তার প্রয়োজনে জনগণকে যেভাবে ইচ্ছে ব্যবহার করতে পারে, চাইলে পাহাড় থেকে সে সমুদ্র ফেলে দিতে পারে, তাই না? তো মানব সম্পর্কিত ধারণা কি ছিল দেখি একটু। ম্যাকিয়াভেলি অভিনব রাষ্ট্র দর্শনের মূলে ছিল তার মানব প্রকৃতি সম্পর্কে ধারণা, যেটা টমাস হবস, এটা আমরা এর পরেই পাবো। তার 100 বছর পরে আসছিলেন টমাস হবস, ইংল্যান্ডের একজন বিখ্যাত দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী। আমরা পরবর্তী ক্লাসে তাকে নিয়ে আলোচনা করব। তো হবসের মতো তিনি বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই অকৃতজ্ঞ, অবিশ্বাসী, মিথ্যাবাদী ও স্বার্থপর। খুবই ইন্টারেস্টিং কথা, তাই না? যে তিনি বলতেন মানুষ মাত্রই হচ্ছে অকৃতজ্ঞ, যে কৃতজ্ঞ না, এই অবিশ্বাসী, মিথ্যাবাদী এবং স্বার্থপর। কাজেই ম্যাকিয়াভেলি তাই কটাক্ষ করে বলেন, মানুষ সহজে তার পিতৃবিয়োগ ভুলতে পারলে সম্পত্তি বিনাশের কথা সে ভুলতে পারে না, তাই না? কথাটা কিন্তু অন্য অর্থে ঠিক। মানুষ 1 বছর 2 বছর 6 মাস পরে তার বাবার যে মারা গেছে সেই শোক, সেই কষ্টটা সে ভুলে যায়। কিন্তু তার যদি কোনো সম্পত্তির ক্ষতি সাধন হয়, সম্পত্তি যদি অন্য কেউ কেড়ে নেয়, তাহলে সে কিন্তু সেই শোক সে সারা জীবনও কিন্তু সে বলতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে? মানুষ হচ্ছে স্বার্থপর, তাই না? এইরকম যদি মানুষ স্বার্থপর হয়, তাকে শাসন করতে হলে আমাকে কি করতে হবে? তাদের সঙ্গে স্বার্থপর আচরণ করতে হবে, হ্যাঁ, কপটতার আশ্রয় নিতে হবে, তাই তো? জি স্যার। তাহলে দেখলাম, আমরা এবার দেখি এরপরটা কি, তৃতীয় শাসকের গুণাগুণ। শাসক কেমন হবেন ম্যাকিয়াভেলি সেটাও বলে দিয়েছেন। তুমি খেয়াল করো, আমরা বলেছি তার তার দর্শনের মূল বিষয় হচ্ছে শাসনের কলা কৌশল, তাই না? দেখো সবকিছু কিন্তু শাসকেরকে কেন্দ্র করেই তার শাসককে কেন্দ্র করে কিন্তু পরিচালিত হচ্ছে। দেখো আমরা একটা বিখ্যাত কোর্স নিয়ে আসছি ম্যাকিয়াভেলির, সেটা হচ্ছে উক্তিটা যে শাসককে হতে হবে সিংহের মতো সাহসী এবং শিয়ালের মতো ধূর্ত। কারণ কি? তিনি বলতে যারা অধিকতর ধূর্ত তারাই কেবল মহৎ কর্ম করতে সক্ষম এবং তারা সত্যবাদী ও সাধু ব্যক্তিত্বে উত্তম। এবং তাই ম্যাকিয়াভেলি বলেন নরপতিকে সিংহের ন্যায় তেজস্বী ও শৃগালের ন্যায় ধূর্ত হতে হবে। প্রয়োজনে তিনি ধার্মিক ও দয়ালু হবেন, আবার প্রয়োজনে নৃশংস হতেও কোনটা বোধ করবেন। খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, এই লাইন দিয়ে স্যার 2019 সালে প্রশ্ন এসেছিল। হ্যাঁ ঠিক আছে, এরকম এটা খুবই ইন্টারেস্টিং একটা। আমি ইংরেজিটা নিয়ে যাচ্ছি, দেখো। জি স্যার। ব্যাখ্যাটা হচ্ছে এই যে যেটা বললাম, শৃগালের ন্যায় এবং সিংহের ন্যায়। দ্য লায়ন ক্যান নট প্রোটেক্ট হিমসেলফ ফ্রম ট্র্যাপস। লায়ন নিজেকে কখনোই ফাঁদ থেকে রক্ষা করতে পারবে না, কারণ সে ধূর্ত না, ঠিক আছে? তার আছে কি সাহস। এন্ড দ্য ফক্স ক্যান নট ডিফেন্ড হিমসেলফ ফ্রম উলভস। এবং ফক্স, শিয়াল নিজেদেরকে কখনোই নেকড়ে থেকে রক্ষা করতে পারবে না, কারণ কি? কারণ তার সেই বিক্রম বা সেই শক্তি নাই। কাজেই ওয়ান মাস্ট দেয়ারফর বি এ ফক্স টু রিকগনাইজ ট্র্যাপস। ধূর্ত হতে হবে, উপলব্ধি করতে হবে যে চতুর হতে হবে, কোথায় ফাঁদ আছে এটা বোঝায়। এন্ড এ লায়ন, এবং সিংহের মতো প্রচন্ড শক্তিমান হতে হবে। টু ফ্রাইটেন উলভস, যে তাদেরকে উলভদেরকে ভয় দেখাতে পারে। বুঝতে পারছো? এর জন্য তিনি বলেছেন নরপতিকে হতে হবে সিংহের মতো তেজস্বী ও শিয়ালের ন্যায় ধূর্ত। আলটিমেটলি ক্ষমতা থাকতে গেলে এটাই করতে হবে। হ্যাঁ, আমরা চলে আসি শেষ আমাদের অংশে, আমাদের আলোচনা। চতুর্থত, ইতালির সমসাময়িক প্রেক্ষাপট। মনে রাখতে হবে
যে কোনো, আমি একদম প্রথমে এই কথাটা বলেছি তোমাদেরকে, যে কোনো রাষ্ট্র চিন্তাকে আলোচনা করতে হলেই সবসময় আমাদেরকে মনে রাখতে হবে সেটা যেন কি হয়, সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটে হয়। ওই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি, ইটালিতে কি ছিল, ধর্মীয় মূল্যবোধের কোনো স্থানই ছিল না ম্যাকিয়াভেলির সময়। নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে তখন চলছিল এক চরম সংকট। একজন বাস্তববাদী চিন্তাবিদ হিসাবে তিনি সেই অবস্থাকেই তার দর্শনে প্রতিফলিত করতে চেয়েছেন। তাহলে ওই সময় তৎকালীন ইউরোপ এবং তৎকালীন ইটালি, বিশেষ করে ফ্লোরেন্সের যে রাজনৈতিক বিক্ষুব্ধ অবস্থা, একজন শাসকের পর একজন শাসক ক্ষমতা থেকে অপসারিত হচ্ছে, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং ধীরে ধীরে ধর্মর প্রাধান্যটা কোশ্চেনেবল, খুব মানুষের কাছে প্রশ্নবোধক হয়ে আসছে, এবং একই সঙ্গে শাসকরা ধীরে ধীরে পোপ এবং গির্জার প্রাধান্য মানতে অস্বীকার করছে, ঠিক আছে। এবং একই সঙ্গে রেনেসার উদ্ভব ঘটছে। আমি তোমাদেরকে আগেই বলেছি, এটা প্রধানত ইউরোপে এবং শিল্পকলার মধ্য দিয়ে বের হয়ে আসছে এই রেনেসাটা। রেনেসা মানে হচ্ছে নবজাগরণ। সেটা কি রকম ছিল আমি এখানে একটু আবার একটু শেয়ার করে নিই সেই জিনিসটা। আমরা দেখেছি প্রাচীন গ্রিক নগরাষ্ট্রগুলোতে যখন সভ্যতার একটা চরম বিকাশ ঘটেছিল, জ্ঞান বিজ্ঞান সব জায়গাতে, পিথাগোরাস, অ্যারিস্টটল, প্লেটো, হ্যাঁ, ইত্যাদি। এরপরে মধ্যযুগ যখন আসলো, শুরু হলো ধর্মের প্রাধান্য, এবং এই দীর্ঘ লম্বা একটা সময় তখন জ্ঞান বিজ্ঞানের তেমন কোনো অগ্রসর উন্নতি হয়নি। ওই সময় এই যে গ্রিক বা তার পূর্ববর্তী যে জ্ঞান বিজ্ঞানটাকে তারা তাদের সঙ্গে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় মনে করে তারা একপাশে সরিয়ে রেখেছিল। তারা এগুলো নিয়ে নাড়াচাড়া করে নাই, দেখতেও চায়, করতেও চায়। কিন্তু যখন এই 1500 শতকে ধীরে ধীরে একটা চেঞ্জ শুরু করলো, জ্ঞান বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার হওয়া শুরু হলো বৈজ্ঞানিক দিক থেকে ইত্যাদি, এবং বিশেষ করে মুসলিমরা যখন তোমার ইউরোপের স্পেন, কর্ডোভা সহ অন্যান্য জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করা শুরু করলো, তাদের মাধ্যমে কিন্তু মেইনলি তোমার নতুন ভাবে বিকশিত হয়, নতুন ভাবে আমরা আবিষ্কার করি প্লেটো, অ্যারিস্টটল এবং ওই গ্রিক পণ্ডিতদের লেখাগুলা, যখন মুসলিমরা অধিকার করে নেয় গ্রিক এবং ওই অঞ্চলটা, কনস্টান্টিনোপল, অটোমান এম্পায়ারের সময়টা, হ্যাঁ। তো এবং তোমরা হয়তো জানো যে ইবনে খালদুন থেকে শুরু করে যারা ওই সময় মুসলিম চিন্তাবিদ ছিলেন, তাদের মাধ্যমে কিন্তু ওই গ্রিক থেকে আরবিতে প্রথম অনুবাদ হয় ওই লেখাগুলা, পরবর্তীতে সেখান থেকে ইংরেজিতে অনুবাদ হয় পরবর্তীতে। এই সময় আমি আবার ফিরে আসি, ইউরোপিয়ানরা ধীরে ধীরে এইগুলোর সঙ্গে পরিচিত হওয়া শুরু করলো, এবং তখন তারা দেখলো যে এইগুলা গ্রিক লেখকদের লেখনী, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান তাদের বর্তমান চিন্তার সঙ্গে খুব বেশি খাপ খায়। মধ্যযুগের ধর্মকেন্দ্রিক যে চিন্তাটা ছিল তার সঙ্গে খাপ খায় না। তখন তারা সাদরে সেটাকে বরণ করে নেয়, এবং ওখান থেকে শুরু হয় রেনেসা। রেনেসা মানে হচ্ছে পুনর্জাগরণ, নতুন করে জেগে ওঠা, ওই যে আগের জ্ঞান বিজ্ঞান নতুন করে সামনে চলে আসছে। ওই অবস্থার প্রেক্ষিতেই কিন্তু ম্যাকিয়াভেলি তার দর্শনটাকে দিয়েছে। তো এই কারণে তাকে আমরা বলি বাস্তববাদী, যে তিনি তার সময়ের প্রেক্ষিতেই তার আলোচনাটা নিয়ে আসছেন এবং তার দর্শনে সেটা প্রতিফলিত। তো আমরা সর্বশেষ অংশে চলে আসছি আমাদের উপসংহারে। এখন আমরা একটু ডিসকাস করবো সংক্ষেপে একটু। লাস্টলি আমরা যেটা বলতে পারি যে অনেক বিতর্ক থাকা সত্ত্বেও, তার অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বলা সত্ত্বেও, তোমার ম্যাকিয়াভেলি যে রাজনীতিকে ধর্ম অনুশাসন থেকে আলাদা করে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক মতবাদ প্রচার করেছেন, সেটাকেই রাষ্ট্রবিজ্ঞানীরা ম্যাকিয়াভেলির শ্রেষ্ঠ অবদান বলে মনে করেন। এই কারণেই তাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে তারা ঘোষিত। তো এই হচ্ছে আমার আজকের ডিসকাশন। আমি এখন তোমার স্লাইড শেয়ার থেকে বের হয়ে যাচ্ছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এখন সেই প্রশ্নের উত্তর দেব। তোমাদের মূল্যায়ন, তোমাদের অনুভূতিগুলো যদি আমার সঙ্গে একটু শেয়ার করো প্লিজ। তোমাদের কি মনে হচ্ছে ম্যাকিয়াভেলির এই দর্শনটা কে কিভাবে? স্যার, হ্যাঁ বলো স্যার, যে নবজাগরণটা যেটা রেনেসা, সেটা কি বিষয়ে একটা, মানে এটা তো একটা আন্দোলন। হ্যাঁ, এটা তো একটা আন্দোলন স্যার, তো এটা কি বিষয়ে আন্দোলন, এটা কি বিষয়ে বা এটা কি মতাদর্শন? এটা আমরা আন্দোলন বলতে যেটা বুঝি বিপ্লব বা রেভলিউশন, ব্যাপারটা ওইরকম না। এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে প্রথমত আসছে শিল্পকলায়। শিল্পকলায় নতুন নতুন ধরনের ছবি আসছে। যেমন আমি যদি ব্যাখ্যা করি, এক সময় চিত্রকররা শুধু মানুষের পোর্ট্রেট আঁকতো, রাজা বাদশাহ বা জমিদারদের ছবি আঁকতো, হ্যাঁ তোমরা দেখবে এরকম পোর্ট্রেট। আর আঁকতো হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূপ্রকৃতির চিত্রাবলী।
এর বাইরে কিছু না। তো ওই সময় হঠাৎ করে আমরা দেখলাম শিল্পকলায় নতুন ধরনের কিছু ছবি, যেটাকে বলি অ্যাবস্ট্রাক্ট আর্ট, কিছু হিজিবিজি যেটা আমাদের বোধগম্য না, বা সবুজ রঙের মানুষ। তোমরা কি কখনো বাস্তবে সবুজ রঙের মানুষ হয়? মানুষ জি না স্যার। হয় না। এই যে অদ্ভুতই বা সম্পূর্ণ নীল রঙের ঘোড়া, আমরা এরকম অনেক ছবি আমরা জানি, দেখেছি, রেনোয়া থেকে শুরু করে দা ভিঞ্চি ইত্যাদি। তো এই শিল্পকলা মানুষ থমকে গেল যে এইগুলা কি, তার মানে চিন্তায় নতুন একটা জাগরণ তৈরি হলো। শিল্পকলার থেকে এটা ধীরে ধীরে ছড়ায় পড়লো সাহিত্য। আমরা দেখলাম শেক্সপিয়ারের জন্ম, এরকম বিখ্যাত কিছু লেখনী। তারপরে ছড়ায় গেল অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রতত্ত্ব, সব জায়গাতে ধীরে ধীরে একটা ছোঁয়া লাগা শুরু হলো। ফলে আগে যে একটা বন্ধত্ব মানুষের চিন্তা চেতনার মধ্যে ছিল, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ছিল, ব্যাপক পরিবর্তন হওয়া শুরু হলো। মানুষ তখন চিন্তা করা শুরু করলো স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, গণতন্ত্র। এবং তোমরা নিশ্চয়ই পরবর্তীতে পাবে, আমরা পড়বো, আলোচনা করব, হবস, লক, রুশো, এবং আরো পরে পাবে তোমরা জন স্টুয়ার্ট মিল, বেনথাম ইত্যাদি। হ্যাঁ, এই যে এখন আমরা গণতান্ত্রিক যুগে বসবাস করছি, সেটার কিন্তু স্টার্টিং হচ্ছে ওই সময় থেকে। তো এটা একটা রেনেসা, একটা নবজাগরণ মানুষের চিন্তা চেতনা, মানুষের দর্শনে, এবং সেটা প্রতিফলিত হচ্ছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব জায়গায়। এটা কি আমরা বলছি রেনেসা পর্যন্ত দর্শকে। তাহলে 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 কি এটাই দাঁড়ায় যে মানুষের চিন্তা চেতনা পাল্টে দেওয়াটাই মানে হচ্ছে কি রেনেসা? হ্যাঁ, রেনেসার বাংলাটা হচ্ছে নবজাগরণ, জেগে ওঠা। তাহলে কোত্থেকে নতুন করে জেগে ওঠা? তার মানে একসময় আমরা দেখেছি রোমানদের সময় এবং তার আগে যে মানুষ জ্ঞান বিজ্ঞানের যে একটা বড় উৎকর্ষতা অর্জন করেছিল, সেখান থেকে মানুষ অনেক দূরে সরে গিয়েছিল মধ্যযুগে। সেখান থেকে মধ্যযুগের শেষের দিকে, আধুনিক যুগের শুরুতেই আবার মানুষ ওইটাকে নতুন করে আবিষ্কার করে। এটাকে আমরা বলছি জাগরণ। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? তাহলে স্যার আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাই, তাহলে মধ্যযুগের থেকে স্যার মানে প্রাচীন যুগ এবং আধুনিক যুগটাই মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রাষ্ট্র দর্শন দিক থেকে অবশ্যই, যেহেতু মধ্যযুগে তেমন কোন নতুন দর্শনের জন্ম হয় নাই, এবং যা হয়েছে বিশেষ করে সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস অ্যাকুইনাস, এদের লেখনীটা মেইনলি ছিল ধর্মকেন্দ্রিক, গির্জা এবং ধর্মকেন্দ্রিক। ফলে সেটা আধুনিক যুগে অতটা সুইটেবল না, অতটা অ্যাপ্লিকেবল না। ফলে সেটা জাস্ট আলোচনার জন্য, কিন্তু আমাদের ক্ষেত্রে প্রয়োগ হয়। এই অর্থে আধুনিক যুগ এবং প্রাচীন যুগটাই আমাদের বেশি ডিসকাশনের বিষয়। এবং ম্যাকিয়াভেলি হচ্ছেন আধুনিক যুগের অন্যতম কি বলবো, তার লেখনের মাধ্যমে আধুনিক যুগটা শুরু হয়েছে। জি স্যার। তোমাদের আর কোনো প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, তাহলে যদি না থাকে, তোমাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। এবং যারা আজকে আমার এই ক্লাসটা অনলাইনে শুনছো, তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে, কোনো কন্টেন্ট সম্পর্কে প্রশ্ন থাকে, দয়া করে তোমরা আমার একদম প্রথম স্লাইডে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ashirul@gmail.com। তোমরা আমাকে এই ইমেইলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবে আমার সঙ্গে। আশা করি আগামী ক্লাসে আমার সঙ্গে তোমরা আবার থাকবে। আমি আগামী ক্লাসে আমরা টমাস হবসকে নিয়ে ডিসকাস করব। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।